মাকসুদা বেগম ডেজি বেগম আরেফাতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, বাড়িতেই আছো। বিশ্বব্যাপী এই বিপর্যয়ের কারণে তোমাদের হয়তো লেখাপড়ায় একটু বিঘ্ন করছে। সেই ঘাটতি পূরণের জন্যই আমাদের এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসগুলোতে মনোযোগী হবে এবং অনুশীলন করবে। আজকে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্য অংশের কবিতা নিয়ে ক্লাস করব। আজকের কবিতা কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে আমরা যে বিষয়গুলো জেনে নেব, শুরুতেই আমরা দেখে নিই কবি পরিচিতি। কবি 1824 সালে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদানি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। এবার এসো আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে ধারণা লাভ করি। শিক্ষা জীবন, তিনি প্রথমে কলকাতার খিদিরপুর গ্রামে খিদিরপুর স্কুলে, এরপরে হিন্দু কলেজে এবং পরে বিশপস কলেজে পড়াশোনা করেন। আমরা কি জানলাম তার শিক্ষা জীবন, সে কোথায় কোথায় লেখাপড়ি করছে? প্রথমে কলকাতার খিদিরপুর স্কুলে, তারপরে হিন্দু কলেজে এবং পরে বিশপস কলেজে পড়াশোনা করেন। এরপরে এসো আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি। তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার রচনাগুলিতে লেখা আছে, আমি লেখা দেখেছি, সেখানে সঠিক তারিখটা ছিল 1843 সালের 9 ফেব্রুয়ারি। যেহেতু এই 1842 মেইন বুকে আছে বলে আমি এখানে মেইন বুকের 42 সালটাই খ্রিস্টাব্দটাই বলে দিলাম। কখনো পরীক্ষার সময় বহু নির্বাচন পরীক্ষাতে এই প্রশ্ন আসতে পারে, তখন যদি 1843 সালের 9 ফেব্রুয়ারি হয় সেটাও সঠিক হবে, আর 1842 খ্রিস্টাব্দে যেহেতু তোমাদের মেইন বুকে আছে সেটাও হবে। তোমাদের কোনো হেজিটেশন করার কোনো দরকার নেই। শিক্ষার্থীরা, তখন থেকে তার নামের সাথে মাইকেল শব্দটি যোগ হয়। দীর্ঘদিন সে ফ্রান্সে বসবাস করে। এবার তার উল্লেখযোগ্য রচনাবলীগুলো আমরা দেখে নিই। তার অনেক রচনাবলী ছিল, তার ভিতরে যেগুলো উল্লেখযোগ্য সেগুলি আমি এখানে তুলে ধরছি। মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, কবির অমর কীর্তি। এই কবিতার জন্যই তিনি বেশি খ্যাতি অর্জন করছেন। এরপরে আসো তার কাব্যগ্রন্থগুলো আমরা দেখে নেই। তার কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব, ব্রজঙ্গনা, বীরঙ্গনা, চতুর্দশপদী কবিতা, কবিতাবলী, দ্য ক্যাপটিভ লেডি, ভিশনস অব দ্য পাস্ট। তাহলে কি হলো? তার কাব্যগ্রন্থের মধ্যে তিলোত্তমা সম্ভব, ব্রজঙ্গনা, বীরঙ্গনা, চতুর্দশপদী কবিতা, কবিতাবলী, দি ক্যাপটিভ লেডি, ভিশনস অব দ্য পাস্ট। এরপর আসি আমরা নাটকে। তার নাটকগুলো হলো শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। তাহলে কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। তার প্রহসনও ছিল বেশ কয়েকটা। তার থেকে কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যেগুলো, তার একটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো হলে একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। শিক্ষার্থীরা, তার বিশেষ অবদান ছিল, তিনি আধুনিক বাংলা কবিতার জনক। তাকে বলা হতো আধুনিক বাংলা কবিতার জনক। বাংলা কাব্যে অমিত্র অক্ষর, ছন্দ ও সনেটের প্রবর্তক। আমরা যে বিষয়টা নিয়ে কপোতাক্ষ নদ যে বিষয় নিয়ে আলোচনা করব তা কিন্তু চতুর্দশপদী কবিতা, বাংলায় বলে চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে বলে সনেট।
এই সনেটে প্রবর্তক এই আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তার মৃত্যু 1873 সালের 29 জুন কলকাতায়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে কি জানলাম? মাইকেল মধুসূদন দত্তের কবি পরিস্থিতিকে আমরা জানলাম। সেখানে আছে জন্ম, তার পিতামাতার নাম, শিক্ষা জীবন, ব্যক্তিগত জীবন, উল্লেখযোগ্য রচনাবলী, কাব্যগ্রন্থ, নাটক প্রহসন এবং বিশেষ অবদান ও তার মৃত্যু। এখন আমরা আসি মূল পাঠের কপোতাক্ষ নদের পাঠ পরিস্থিতিতে। পাঠ পরিস্থিতি উৎসব কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা বলি থেকে গৃহীত হয়েছে। আমি আবার বলছি, কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা বলি থেকে গৃহীত হয়েছে। এখন আমরা পাঠ পরিস্থিতির কবিতার কপোতাক্ষ নদের মূল বক্তব্যটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মনোযোগী হবে। এই কবিতায় স্মৃতি কাতরতার আবরণে কবির অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবির শৈশবে এবং নদের তীরবর্তী প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। পরিণত বয়সে প্রবাস জীবনে শৈশবের স্মৃতি বিচলিত নদ কবিকে কাতর করেছে। সুদূরে বসেও তিনি যেন এর কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদী তিনি দেখেছেন, কিন্তু মাতৃস্বরূপ এর নদের দুগ্ধ স্রোতরূপী ধারা পৃথিবীতে আর কোথাও পাননি তিনি। তাই এই নদের কাছে কবির আকুল মিনতি। বাংলা কবিতা ও গানে তিনি যেন এই নদের কথা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এখানে ওই যে স্মৃতিচারণ, এই কবিতার আমি প্রথমেই বলে রাখছি, কবিতার প্রথম 8 লাইনে যে ভাবের প্রবর্তন, পরের যেটুকু এটুকু হয়েছে তার মিনতি করবে। এরপরে আসি আমরা শিক্ষার্থীরা, তার কপোতাক্ষ নদ কবিতাটি একটি উৎকৃষ্ট মানের, যদি আমরা বলি এটি কোন ধরনের কবিতা, বলব উৎকৃষ্ট মানের সনেট বা চতুর্দশপদী কবিতা। বিষয়বস্তুর দিক থেকেও এটি দেশপ্রেমমূলক কবিতা এবং প্রকাশভঙ্গির দিক থেকে এটি একটি স্মৃতিচারণমূলক কবিতা। তাহলে কি হলো? কপোতাক্ষ নদ কবিতাটি একটি উৎকৃষ্ট মানের চতুর্দশপদী কবিতা। বিষয়বস্তুর দিক থেকে দেশপ্রেমমূলক কবিতা, প্রকাশভঙ্গির দিক থেকে স্মৃতিচারণমূলক কবিতা। এই তিনটার যে কোনোটাই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, আবার জ্ঞানমূলক প্রশ্নও থাকতে পারে। বুঝতে পেরেছ? তাহলে চতুর্দশপদী কবিতা উৎকৃষ্ট মানের সনেট বা চতুর্দশপদী কবিতা কপোতাক্ষ নদ, আর বিষয়বস্তুর দিক থেকে দেশপ্রেমমূলক কবিতা, আর প্রকাশভঙ্গির দিক থেকে স্মৃতিচারণমূলক কবিতা। ঠিক আছে, এরপরে আমরা আসবো এই কবিতাটি কত মাত্রায়, কত অক্ষরে, কত চরণে লেখা সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করছি। কবিতাটি সনেটের বৈশিষ্ট্য অনুযায়ী অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অক্ষরবৃত্ত ছন্দে রচিত। একটু মনোযোগী হও শিক্ষার্থীরা। কবিতাটি সনেটের বৈশিষ্ট্য অনুযায়ী অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রতি চরণে মাত্রার সংখ্যা 14টি। কতটি? প্রতি চরণে মাত্রার সংখ্যা 14টি। চরণগুলো 2 পর্বে বিভক্ত। আমি তোমাদেরকে এরপরে দেখাচ্ছি। চরণগুলো 2 পর্বে বিভক্ত। প্রথম পর্ব 8 মাত্রা ও দ্বিতীয় পর্ব 6 মাত্রা। সনেটে কয়েক প্রকার অন্তমিল প্রচলিত। এই কবিতার অন্তমিল হলো ঠিক এরকম। ওই যে এখানে আমি বলেছি যে অক্ষরবৃত্ত ছন্দে রচিত, প্রতি চরণে মাত্রার সংখ্যা 14টি। চরণগুলো 2 পর্বে বিভক্ত। আমি তোমাদেরকে বলেছি চরণ দুটি 2 পর্বে বিভক্ত। সেই অনুযায়ী হলে 8 মাত্রা আর হলো 6 মাত্রা। 8 মাত্রার যে ছন্দগুলো
সেগুলো হলো এই, আর 6 মাত্রা এই দেখো ক খ ক খ ক খ খ ক। এরপরে হলো পরের 6 মাত্রায় গ ঘ গ ঘ গ ঘ। শিক্ষার্থীরা আমরা কি আলোচনা করলাম? প্রথমে কবিতার কবির পরিচিতি, জন্ম, ব্যক্তিগত জীবন, উল্লেখযোগ্য জীবন, শিক্ষা জীবন, নাটক প্রহসন, বিশেষ অবদান এবং তার মৃত্যু জানলাম। এরপরে জানলাম কবিতার কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, উৎস জানলাম। তারপরে জানলাম মূল ভাব, তারপরে ছন্দ, এটা কোন ধরনের কবিতা সে সম্পর্কে। এখন আমরা মূল কবিতায় আসি। মূল কবিতার কপোতক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। এখন নদ, তোমাদের প্রশ্ন করতেই পারো যে নদ না হয়তো নদীও হতে পারত, তাহলে আমি বলবো এই নদ পুরুষবাচক, নদী স্ত্রীবাচক। নদী স্ত্রীবাচক, নদ নদের কোনো। শিক্ষার্থীরা এখানে নদ এবং নদীর ভিতরে একটু পার্থক্য আছে, সেটি হলো নদের কোনো শাখা প্রশাখা নেই আর নদীর শাখা প্রশাখা আছে। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো চতুর্দশ পদী কবিতা। এখানে আমরা 14টি লাইন বা চরণ আছে। প্রথম স্তাবক, এটা হলো পুরো এই 8 লাইন হলো প্রথম স্তাবক, তার ভিতর এর পর্ব 2টা। দেখো তোমরা এই পর্ব কিন্তু 2টা। প্রথম পর্বে 8 মাত্রা, দ্বিতীয় পর্বে এই পর্বটা এটাকে বলা হয় 6 মাত্রা, সেখানে এটাকে বলা হয় দ্বিতীয় পর্ব। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো সতত হে নদ তুমি, তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে 1 2 3 4 5 6 7 8 8 মাত্রা। আর এখানে কি প র মো মো নে, এখানে হলো 1 2 3 4 5 6, এখানে হলো 6 মাত্রা। তাহলে আমি আরো সহজ করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে মোট 14টি অক্ষর বা মাত্রা। এরপরে আছে সতত তোমার কথা। ঠিক পর্বগুলো এভাবেই আমি আবারও বলছি। প্রথম পর্বে 8 মাত্রা, দ্বিতীয় পর্বে 6 মাত্রা। এখানেও ঠিক সেরকমই দেখো, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এখানে হলো 8 মাত্রা। এগুলো হলো ছন্দে এই কবিতাটি লেখা। ছন্দের মিলগুলো কোথায় দেখো? এই 8 লাইনকে বলা হয় কি? অষ্ট। এই 8 লাইনকে বলা হয় অষ্ট, আর এই 6 লাইনকে বলা হয় ষষ্ঠ। আমি কবিতাটি তোমাদেরকে দেখছি, যেমন নে লে নে লে নে লে লে নে। তাইলে আমি যদি মনে মনে কোনো শব্দ উচ্চারণ করতে চাই বা অন্তমিল, আমি তোমাদের এসে পূর্বে আলোচনা করেছিলাম, এখানে অন্তমিল আছে। অন্তমিল গুলো কিরকম? যেমন ক, এখানে নেতে ক, লেতে খ, আবার নেতে ক, নেতে খ, এখানে নেতে ক, লেতে খ, আবার জলে লে, এখানে খ, আর স্তনে নেতে ক। এগুলো কি বলে? অন্তমিল। এই ক খ ক খ ক খ খ ক,
এগুলো আমাদের এই অষ্ট মানে এই 8 লাইন কবিতা। কি এখানে আছে ভাবের প্রবর্তন। এই এই জায়গাটাকে বলা হয় ভাবে, এইটুকুকে ভাবের প্রবর্তন বলা হয়। ভাবের প্রবর্তন। এখন আমি তোমাদেরকে কবিতাটি পড়ে শোনাচ্ছি, তারপরে আসবো এই 6 চরণে। প্রথমে ঠিক এভাবে পড়বে। সতত হে নদ তুমি বড় মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি সবসময় দূরে গিয়েও তার মনে তার এই কপোতাক্ষ নদীর কথা মনে পড়ে। একান্ত মুহূর্তগুলোতে সে মনে করে এবং নিজে কষ্ট পায়। সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কল। সতত যেমতি লোক নিশার স্বপনে, কবি সুদূরে গিয়েও, সুদূর ফ্রান্সে থেকেও সে মনে করে যে ঘুমের ঘোরও সে তার কপোতাক্ষ নদের কল কল ধ্বনি, পানির কল কল ধ্বনি সে শুনতে পায়। এবং জুড়াই এ কান আমি ভ্রান্তির সঙ্গে, ভুল করো। আবার সে মনে করে যে আমি তো ফ্রান্সের ঘুমের ঘোরে বা আকুতি মিনতির মধ্যে দিয়ে সে প্রকাশ করে যে আমি ঘুমের ভিতর থেকেও মনে হয় যে আমি আমার সেই জন্মভূমি স্থলে আছি এবং আমার সেই কপোতাক্ষ নদের পাড়ে বসে আমি ভাবছি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি অনেক নদ দেখেছে, কিন্তু তার তৃষ্ণা কিছুতেই মেটে না। সে সবসময় ভাবে আমি যদি আমার কপোতাক্ষ নদের পানিতে আমার পিপাসা মেটাতে পারতাম। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থলে। দুগ্ধ স্রোতরূপী বলতে কবি বোঝাতে চেয়েছে তার এই কবিতায় জন্মভূমি স্থলে ঠিক কপোতাক্ষ নদের পানি। একজন মায়ের কাছে সন্তানের, মায়ের দুধের কাছে সন্তানের মূল্য যতটুকু, কবির কাছে তার কপোতাক্ষ নদের পানি ঠিক সেরকমই মূল্যবান কবির মনে করেন। এরপরে শিক্ষার্থীরা আমরা আসি ষষ্ঠক, এবং এই ষষ্ঠক 6 লাইনের লাইন বা চরণ। এখানে এই 6 লাইনে হচ্ছে ভাবের পরিণতি। প্রথম 8 লাইনে ছিল ভাবের প্রবর্তন, পরের 6 লাইনে ছিল ভাবের পরিণতি। ঠিক দেখো কিরকম। এই 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। আমি বলছি এই দ্বিতীয়, এটা প্রথম স্তবক, এটা দ্বিতীয় স্তবক, এটা হচ্ছে অষ্টক। 8 লাইনকে বলা হয় অষ্টক, আর 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। তাহলে এই 8 লাইনে ভাবের প্রবর্তন, 6 লাইনে ভাবের পরিণতি। তাহলে এখানে দেখো খুব আকুতি মিনতি কবি করছেন কার কাছে? আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। ঠিক, আর কি হবে দেখা, আবার কি আমি আমার সেই কপোতাক্ষ নদকে ফিরে পাবো, সেখানে কি আমি যেতে পাবো? তার প্রবাস জীবনে বসে সে ভাবছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। প্রজার সাথে রাজার যে সম্পর্ক থাকে, প্রজারা যে রাজাকে যে কর দেয়, ঠিক সেরকমই সাগরের দিতে বাড়ি রূপ করো তুমি। বাড়ি মানে পানি, তুমি কি সেই সাগরের মতোই কি পানি দিতে পারবে? এ মিনতি গাবে বঙ্গ জলের কানে, বাংলার প্রতিটা মানুষের কানে যেন শখের সখারিতে নাম তার এই প্রবাসের মন্দির প্রেম ভাবে রয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। আমার এই আকুতি মিনতি এবং কপোতাক্ষের নদের কথা বাংলার সমস্ত মানুষের কাছে যেন পৌঁছে যায়। কবি তার কবিতায় এই কথাটুকুই বলছে এবং তার আকুতি মিনতি এই 6 চরণের মধ্যে সে প্রকাশ করছে এই কবিতার মাধ্যমে। এই কবিতাটি হলো এই 6 চরণ হলো ভাবের পরিণতি। এখন আমি বলি এখানে আমাদের গেল অঙ্কমিলগুলো কিরকম? ক খ ক খ ক খ খ ক।
এখন এখানে আসি, যেমন বে মানে যাবে, বে, পে, গা, পে, পে, বে, পে। তাহলে এখানে আমরা যদি মনে করি গ, ঘ, গ, ঘ, গ, ঘ, এগুলোই হলো অন্তমিল। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদেরকে আমি কিছুটা হলো ধারণা দিতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা বুঝতে নিশ্চয়ই তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি যে এই চতুর্দশ পদী কবিতা কেন হলো। এখানে দেখো 14টি লাইন আছে, 14টি লাইন 1 2 3 4 5 6 7 8, উপরে যে 8টি লাইন বা চরণ, এরপরে আছে 6 লাইন। দেখো তোমরা 8 9 10 11 12 13 14, এইটি হলো চতুর্দশ পদী কবিতার এটা বৈশিষ্ট্য। যেহেতু এখানে এই 14 লাইন বলেই এটাকে চতুর্দশ পদী কবিতা বলা হয়েছে এবং এখানে ছন্দে কবিতাটি পড়তে হবে এবং ছন্দের মিল রেখে এই কবিতাটি এখানে ছন্দ কিভাবে দেখো, ঠিক এভাবেই করতে হবে। সতত হে নয় তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরল। ঠিক দেখো এখানে অন্তমিল আছে সবটারই, এখানে ভিতর থেকে ভাবের প্রবর্তনা জাগে, যে আবার মনের আবেগ দিয়ে আমি পুরো কথাগুলো এখানে আমার কবিতার মাধ্যমে প্রকাশ করলাম। এরপরে যে পরিণতি দেখো তোমাদের বইতেও আছে, মাঝখানে একটা স্পেস দেওয়া, সেখান থেকে পরে আছে এটা কিন্তু ভাবের একদম পরিণতি, মানে আমার শেষ মুহূর্তে আমি কি করব, সে শেষ মুহূর্তে সে প্রবাসে বসে তার এই কথাগুলো সে মনের ভাষাটা সেই কবিতার মাধ্যমে ব্যক্ত করছে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা, ওই যে বলেছিলাম যে চতুর্দশ পদী কবিতার বৈশিষ্ট্যটি কিরকমই, সেখানে 14টি লাইন থাকবে আর 14টি ঠিক পাশেও অক্ষর থাকবে। তোমাদেরকে দেখানো হয়েছে সবসময় এই জিনিসটা মনে রাখবে যে 14 চরণের এবং 14 অক্ষরের, যেমন নিচে 14 লাইনে 14টি লাইন থাকবে বা চরণ থাকবে, লাইনটি চরণ বলা হয়, আর পাশেও ঠিক অক্ষরগুলো 14টি থাকবে। ঠিক আছে, এবার আমরা আসি, আমাদের 2 ধরনের প্রশ্ন হয়। তোমরা তো জানো যে বহুমুখী, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। তাহলে সেটা কিভাবে হয় তোমাদেরকে আমি একটু দেখে দিচ্ছি। সেটা হলো বহু নির্বাচনী প্রশ্নে, যেমন মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন। ঠিক এই প্রশ্নটা তোমাদের জ্ঞানমূলকও আসতে পারে, আবার অবজেক্টিভও আসতে পারে, নৈর্ভিত্তিক বা বহু নির্বাচনীও আসতে পারে। সেটা ঠিক এরকম যে মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে কি হলো, এখন 4টা অপশন দেওয়া আছে, সেখানে কি থাকবে, যেমন খুলনা, মাগুরা, কুষ্টিয়া এবং যশোর। তাহলে এখানে উত্তরটা কি হবে, তখন ক আছে যশোর, খুলনা, মাগুরা, কুষ্টিয়া। আমি কিন্তু পূর্বেই বলেছি তার জন্ম কোথায়, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে সে জন্মগ্রহণ করে। ঠিক, তাহলে উত্তরটা আমার কি হবে, যশোর। কোন জেলা, যশোর জেলা। এরপরে দেখো, কবিতাটিতে দুগ্ধ স্রোতরূপী কাকে বলা হয়েছে। এটা হলে কি অনুধাবন, একটু চিন্তা করতে হবে। সেটা হলো কবিতাটিতে দুগ্ধ স্রোতরূপী কাকে বলা হয়েছে। তোমাদের ওই যে 8 চরণের শেষের লাইনটা আছে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে। ঠিক এখানে কি বলা হয়েছে, কবিতাটিতে দুগ্ধ স্রোতরূপী কাকে বলা হয়েছে, এটা অনুধাবন একটু চিন্তা করতে হবে। সেটি হলো বঙ্গদেশকে, কপোতাক্ষনাথকে, বঙ্গজনকে, সাগরদাড়িকে। এইখানে এই সাগরদাড়ি এবং কপোতাক্ষনাথ এই দুটো অনেক সময় শিক্ষার্থীরা ভুলিয়ে ফেলে। তার কারণ সাগরদাড়িতে তার জন্ম, আর সে নাম কি, দুগ্ধ স্রোতরূপী কি, কপোতাক্ষনাথকে কবি বুঝিয়েছেন। তাহলে আমাদের উত্তরটা হবে কি, কপোতাক্ষনাথ। এরপরে আছে কপোতাক্ষনাথ কবিতাটি, ঠিক কবিতাটি কি, এটা হলে অনুধাবন অথবা দক্ষতা মূলক। যেমন
স্বদেশের প্রতি কবির হৃদয়ের কাতরতা, সনেট, দেশাত্মবোধক কবিতা কোনটা? এর আগে কিন্তু বলা হয়েছে, তার বৈশিষ্ট্য বলা হয়েছে কি, চতুর্দশপদী কবিতা একটা কি, তার ছিল কি যে, আমি আরেকটু বিষয়বস্তুর দিক থেকেও এটি দেশপ্রেমমূলক। তারপর চতুর্দশপদী কবিতা একটি উৎকৃষ্ট মানের সনেট, আরেকটি হলো স্মৃতিচারণমূলক কবিতা। একটু চিন্তা করতে হবে। এটা আমি কিন্তু তোমাদেরকে না দেখানো পারতাম, কারণ আমার একটু পিছনে যেতে হচ্ছে। এই কারণেই একটু চিন্তা করছি। আমি চিন্তা করার কারণে আমি এইটুকু বললাম যে কপোতাক্ষ কবিতাটি এটা হচ্ছে একটু দক্ষতা করেছে। সেটা হলো স্বদেশের প্রতি কবির হৃদয়ের কাতরতা কি ছিল? সনেট, দেশাত্মবোধক কবিতা, স্বদেশের প্রতি কবি হৃদয় কাতরতা। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে? নিচে দেখো, ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। ক্লিয়ার? দেখো এরপরে আমরা আসি। এইটুকু বুঝতে পেরেছো তোমরা? তাহলে কি হলো, কি দাঁড়ালো? 1 জ্ঞান মূলক, 2 একটু অনুধাবন, তারপর একটু দক্ষতা, তারপর হলো উচ্চতা। এটা কিন্তু অনুধাবন এবং উচ্চতার দক্ষতা দুটোই কিন্তু এখানে বলা যায়। এরপরে আমরা আসি সৃজনশীল প্রশ্নে। ঠিক আছে, এখন আমরা সৃজনশীল প্রশ্নটা কিরকম হয় এটা তো তোমরাও জানো যে উদ্দীপকটা কিরকম থাকে। এটা নিজে নিজে করতে হয়। তার থেকে প্রশ্ন আমরা উচ্চতার জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা আমরা জানি। তাহলে আমরা এখানে একটা উদ্দীপক আছে, পরে নেই। প্রায় মাস তিনেক হলো লন্ডনে আসা, কিন্তু পড়াশোনার চাপে এই দিকটায় আশাই হয়নি তানজিমের। আজ বিকেলে এই প্রথম সে দুরন্ত শৈশবের স্মৃতি বিজড়িত পদ্মা পাড়ের দিনগুলোর কথা মনে পড়ে গেল। হঠাৎ লন্ডনের মতো অত্যাধুনিক শহর তার কাছে কেমন যেন বিষদময় মনে হতে লাগলো। ক্লিয়ার? উদ্দীপকটা কিরকম দেখেছি তো? তাহলে শিক্ষার্থীরা এই হলো একটা উদ্দীপক থাকে, তার থেকে আবার কিছু 4টে প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো দিয়ে প্রথম প্রশ্ন ক, এখানে থাকে 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন। সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? আমি পূর্বে বলেছিলাম মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মেঘনাদ বধ কাব্য। তাহলে কি এখানে 1 নম্বর, এখানে কি ক প্রশ্নের উত্তরের জন্য 1, তোমার বেশি ভাবতে হলো না। তার মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। এরপর কতে জুড়াই এ কান আমি ভ্রান্তির স্মরণে বলতে কবি কি বুঝিয়েছেন? এটা অনুধাবন ওই কবিতার ভিতরে আছে। জুড়াই এ কান আমি ভ্রান্তির স্মরণে ভুলে যাই, আবার আমাকে মনে করিয়ে দেয় সেই আমার সুদূর কপোতাক্ষ নদীর কথা। ঠিক এখানে এটা তুমি যদি পারো, যথাযথ উত্তর দিতে পারো, তাহলে এখানে তোমার 2 নম্বর এখানে অবশ্যই দেবে। এরপর আছে উদ্দীপকে তানজিমের সাথে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটির সাদৃশ্য আছে? এটা হলে দক্ষতা। তুমি এই দুটো একটু বেশি চিন্তা করতে হবে এবং চিন্তা করে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 3 নম্বর শেষে ঘতে ঘ উদ্দীপকটি কপোতাক্ষ নদ কবিতার খণ্ড চিত্র মাত্র। উদ্দীপক কোনটা আমি আগে বলছি, এইটুকু উদ্দীপক। উক্তিটি যথার্থতা নিরূপণ করো। এটা হলে উচ্চতার দক্ষতা। শিক্ষার্থীরা এই উদ্দীপক তোমার প্রশ্নের সাথে মিল না থাকতে পারে, কিন্তু তোমার কবিতার সাথে এই মিলটুকু থাকবে। আশা করি এখানে তোমাদের ক খ গ ঘ এখানে তুমি যথাযথ যদি মনোযোগ সহকারে অনুশীলন করো প্রতিদিন, তাহলে এই উত্তরগুলো তোমরা দিতে পারবে এবং 10-এ 10 পেতে পারবে। শিক্ষার্থীরা আসলে তোমাদেরকে আমি একটু কথা বলছি, সেটা হলো আমারও অনেক কিছু জানার কৌতূহল থাকে। আমি যখন কপোতাক্ষ নদ পড়েছিলাম, সাগরদাঁড়ি শুনেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, আমার কাছে কিছু কিছু জিনিস আমার কাছে খুব ভালো লাগে। সেটি হলো আমি যশোরে বিএড করতে যাওয়ার পর ওখান থেকে সাগরদাঁড়িতে শিক্ষা সফরে গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল।
যশোর জেলার সাগরদানি গ্রামে। আমি দেখেছি, নিজের চোখে দেখে আসছি যে নদীটা কখনো নয়, যেরকম মনে হয়। এখন আমাদের কবি ওখানে বসে আছে, ওখানে বসে কবিতা গল্প কবিতা লিখেছে, কাব্য লিখেছেন, ঠিক সেরকমই আছে, তার স্মৃতিগুলো ওখানে জড়িয়েছে। আশা করি তোমরাও অনেক বড় হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করে নিয়মিত অনুশীলন করবে এবং পড়াশোনা করবে। করার পর তোমাদের কিছু আকাঙ্ক্ষা থাকবে, জানার কৌতূহল থাকবে। তোমরাও যারা আমাদের বিখ্যাত কবি মনীষীরা আছেন তাদের স্মৃতিচারণ, তাদের কোথায় বসে তারা কি করছে সেগুলো তোমরা দেখার ইচ্ছা থাকলে উপায় হবেই, তোমরা সেগুলো দেখতে পারবে। এখন আজ এই বিশ্বের বিপর্যয়ের কারণে আশা করি তোমরা বাসায় বসে পড়াশোনা করতে পারো না, স্কুলে আসতে পারো না, বাসায় বসে তোমাদের পড়াশোনা করতে হয়। আমি জানি এতদিন তোমাদের একঘেয়েমি হয়েছে, আসলে আমরাও তো টিচার, আমাদেরও একঘেয়েমি মনে হয়। তখন কি করবে, বাসায় যারা আছে ভাই বোন তাদের সাথে সময় কাটাবে এবং রীতিমতো সকাল সন্ধ্যায় তোমরা বই নিয়ে অনুশীলন করবে। ফাঁকে ফাঁকে যতদূর সম্ভব কবিতাগুলো পড়বে, তোমাদের গল্পের বই আছে সেগুলো পড়বে। এবং এই কবিতা আমি মনে করি প্রতিদিন 3 থেকে 4-5 বার যদি তোমরা অনুশীলন করো, অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে। আর সবসময় মনে রাখবে যে করোনা বিশ্বের সমস্ত জায়গাতেই এখন আমরা আক্রান্ত হয়েছি, আবার উপরওয়ালার ইচ্ছে আমরা এর থেকে মুক্তি পাবো। ধন্যবাদ সকলকে, তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো।